হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শুরু করব লীলার প্র্যাকটিস সেট 17 থেকে অঙ্ক শুরু করব। 71 থেকে 85 পর্যন্ত অঙ্ক শুরু করব, পার্ট 1 শেষ করব এবং 86 থেকে 100 পার্ট 2। তো সময় নষ্ট করব না। যারা আমার ক্লাস রেগুলার দেখে তাদের জন্য বলছি থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ বোনেরা, তোমরা আমার ক্লাস করছো এবং কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠাচ্ছ। শুরু করব, সময় নষ্ট করছি না। 71 থেকে 73 নম্বর। 71 থেকে 73। 71 নম্বরটা দেখো, 37কে দুটি অংশে বিভক্ত করে একটি অংশের 5 গুণ এবং অপর অংশের 11 গুণ এর যোগফল 227 হলে অংশ দুটি কী কী? 37কে দুই ভাগে ভাগ করতে হবে আমাকে, একটার 5 গুণ আর একটার 11 গুণ। তাহলে 37কে যদি দুই ভাগে ভাগ করি, ধরে নিই একটা এক্স অংশ আর একটা হচ্ছে 37 মাইনাস এক্স। তো একটার 5 গুণ মানে 5x আর একটার 37 মাইনাস এক্স 11 গুণ, দুটো মিলে যোগ করলে কত বলেছে আমাকে? 225, তাই না? 227। এইটুকু হচ্ছে সাজালাম, ফর্মুলা সমীকরণে সাজিয়ে নিলাম, দুটো ভাগে ভাগ করলাম। 37কে একটা নিয়ে নিলাম এক্স আর একটা হচ্ছে 37 মাইনাস এক্স। সিম্পল অঙ্ক, অতটা জটিল না। তাহলে 5x প্লাস মাইনাস 11x, এটা গুণ করলে কত হয়? 37 407। 407 হলো ইকুয়াল টু কত? 227। তাহলে এখানে থাকবে কত? মাইনাস 6x ইকুয়াল টু 407 থেকে কি করব? বিয়োগ দিতে হবে 180, মাইনাস 180, তাই না? মাইনাস 180 থাকবে কত? মাইনাস 180। মাইনাস মাইনাস কেটে দাও, এক্স ইকুয়াল টু 30। তাহলে একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে 7। এই হচ্ছে উত্তর। এক্সের মান 30 আর বাকিটা 7। ডি নম্বর অ্যান্সার। 72 নম্বর। 72 এক্স ও ওয়াই, যেখানে এক্স হচ্ছে ওয়াইয়ের থেকে বড়, দুটি মৌলিক সংখ্যার লসাগু 161 হলে 3y মাইনাস এক্সের মান কত? আমাকে 161 কার কার গুণফল সেটা আমাকে বের করতে হবে আগে। এইটুকুই হচ্ছে কাজ। এইটুকু বের করতে গেলে দেখবে 19-এর সাথে যদি আমি 23-এর সাথে যদি আমি 7 গুণ করি, এইটুকুকে বের করতে হবে। ব্রেনকে কাজ করিয়ে এইটুকু বের করতে হবে যে আমার এককের অঙ্ক 1 আনতে হবে। তাহলে কত গুণ করব? যেটা দুটো মৌলিক সংখ্যা। তাহলে 3 7 21 2, 7 2 14 16। তাহলে একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7। এবার এক্স বলেছে বড়, তার মানে এক্সের মান হচ্ছে 23 আর ওয়াইয়ের মান হচ্ছে 7। এবার 3y মানে 3 7 এটা, আর মাইনাস 23 এটা বের করতে বলেছে। 3 7 21 মাইনাস 23, তাহলে থাকবে কত? -2 উত্তর। এই জায়গাটা হচ্ছে সব থেকে বড় কাজ, যে আমি এটাকে মানে কত গুণ করলে 161 হয়, কিন্তু দুটো আবার মৌলিক সংখ্যা হতে হবে। 23 আর 7 এইটুকু বের করতে হবে। এবার হচ্ছে 73 ম্যাথটা দেখো। 0.9 মাইনাস 2.3 মাইনাস 3.2 মাইনাস 7.1 মাইনাস 5.4 মাইনাস 3.5। এই হচ্ছে কাজ, তাই না? আমি কি করব? সরাসরি তুমি আগে এই যে মাইনাস চিহ্ন, এই মাইনাস চিহ্নটাকে কি করবে? গুণ করে দাও। মাইনাস চিহ্নটা গুণ করো সবার সাথে, ঠিক আছে? মাইনাস চিহ্ন যদি গুণ করি, তাহলে এই পর্যন্ত আমি লিখে নিচ্ছি। মাইনাস 7.1 প্লাস 5.4 প্লাস 3.5। এবার আমি এইটুকুর কাজ করব, তারপরে আমি এখানে আসব। আবার মাইনাস দিয়ে গুণ করো। মাইনাস 2.3 প্লাস 3.2 প্লাস 7.1 মাইনাস 5.4 মাইনাস 3.5। তার আগে কত আছে? 0.9, ঠিক আছে? এবার তুমি কি করবে? দেখো কোনটা কোনটা যোগ আছে, কোনটা বিয়োগ। তাহলে যোগ কোনটা? এই
যোগ হচ্ছে 7.1 আর হচ্ছে 3.2, ঠিক আছে, এটা হচ্ছে যোগ, আর এদিকে হচ্ছে 2.3, 5.4 আর হচ্ছে 3.5, এটা হচ্ছে মাইনাসে, তাই না? তাহলে এই জায়গাটা করি 3 আর হচ্ছে 10.3, আর এই জায়গা হচ্ছে 9, 12, 1, 7, 10, 11.2, তাই না? 11.2, কিন্তু 11.2 হলে কি হবে? এটা মাইনাসে, এটা প্লাসে, এবার মাইনাসের চিহ্ন বেশি আছে, তার মানে এখানে থাকবে কত? কত থাকবে? 10.3 যদি বাদ দিই 0.9, তাই না? 0.9 থাকলো, তাহলে 0.9 আর এদিকে আছে 0.9, মানে 0.9 মাইনাস 0.9, ঠিক আছে, ইকুয়াল টু 0 উত্তর। 74 থেকে 76, 74 এর ম্যাথটা দেখো, c প্লাস 1/c ইকুয়াল টু √3, তাহলে c কিউব মানে a কিউব প্লাস b কিউব, তাই না? এটা ইকুয়াল টু কত? এটাকে ভাঙলে আমি কি পাবো? a প্লাস b কিউব মানে এটার কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা পাই। এটাকে ভাঙলে আমরা কি লিখতে পারবো? এটাকে লিখলাম, এটা সূত্র, এটা ভেঙে এটা ইকুয়াল টু এটা। ক্লিয়ার? এবার দেখো এটা সমান সমান কত দিয়েছে? তাহলে c কিউব ইকুয়াল টু এটার মান দিয়েছে √3, তাহলে √3 কিউব মাইনাস এটা কেটে দাও, 3 ইন্টু এটার মান কত? √3 বসাও, তাহলে এখানে কত থাকবে? 3√3 মাইনাস 3√3, তাহলে c কিউব মানে a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু কত পাবো? এখানে 0 পাবো, তাই না? 0 উত্তর আসবে। কত আসবে? 0। এবার হচ্ছে 75, যে 0, 2 আর 4 এ দ্বারা গঠিত 3 অঙ্কের সবথেকে বৃহত্তম এবং সবথেকে ক্ষুদ্রতম সংখ্যার যোগফলের গড় কত? ঠিক আছে, যোগফলের গড় কত? তাহলে বৃহত্তম কত পাবো? 420, আর ক্ষুদ্রতম হচ্ছে 204। 3 অঙ্কের সংখ্যাকে বানাতে হবে 204, এদের যোগফল কত? 4, 2, 6, এদের গড় কত? 2 দিয়ে ভাগ করে দাও, 312, তাই না? 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 312 পাচ্ছি। এবার হচ্ছে 76, 1.21 এবং 0.09 এর মধ্যে মধ্য সমানুপাতি কত হবে? মধ্য সমানুপাতি x, তাহলে এই পাশে আমি কি নিব? x, ঠিক আছে, মধ্য সমানুপাতি x বা ইকুয়াল টু লিখতে পারো x ইস টু 0.09, এটা হচ্ছে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি বলতে এই যে মিডিলে যেটা নিয়েছি এই দুটোর গুণফল এবং এই দুটোর গুণফল ইকুয়াল করো, তাহলে এই দুটোর গুণফল করলে কত হবে? x স্কোয়ার আর 1.21 ইন্টু 0.09, দেখো উঠালে 100, এখানে উঠালেও 100, তাহলে থাকলো কত? উপরে 9, নিচে 100, তাহলে উপরে 121 হচ্ছে বর্গ, কার বর্গ? 11-র বর্গ, তাহলে 11 পেলাম, আর 9 হচ্ছে, যেহেতু আমি যদি এখানে রুট উঠাই, স্কোয়ার উঠাই, তাহলে আমার এটাকে কি করতে হবে? √ ওভারের মধ্যে নিতে হবে, তাই না? তাহলে আমি √ ওভারের মধ্যে নিয়ে নিলাম, তাহলে আমি পেলাম কত? বাইরে 11, এদিকে 3, আর এদিকে নিচে পাবো 100, তার মানে 0.33, তাই না? উপরে 33, নিচে 100, 0.33। 77 থেকে 80 পর্যন্ত। 77 বলেছে এক্স যদি ওয়াই এর 80% হয়, মানে এক্স যদি ওয়াই এর 80% হয়, তাহলে এক্স ওয়াইয়ের মান বের করে নেব। তাহলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে 5x ইকুয়াল টু 4y, তার মানে এক্স এর মান কত? 4, ওয়াইয়ের মান 5, মান বের করে নিলাম। এবার আমি অঙ্ক চলে আসবো, তাহলে ওয়াই এক্স এর কত শতাংশ হবে? এই যে ওয়াই, তার মানে এই যে
এক্সের কত শতাংশ হবে? আর শতাংশ। 4 25-এ 100, 5 25-এ 125, তার মানে 125%। ক্লিয়ার? বোঝা গেল? 125%। এবার হচ্ছে 78। বলেছে 450 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হলে 20% লাভ করতে দ্রব্যটি কত টাকায় বিক্রয় করতে হবে? এই টাইপের আমি মিক্স ম্যাথে দিয়েছি। ঠিক আছে, প্রথমে কি বলেছে? 20% ক্ষতি। এবার বলেছে কি 20% লাভ। 20% ক্ষতি মানে 80 টাকা, আর 20% লাভ মানে 120। তাহলে এদের অনুপাত কত? 4 দুগুণে 8, 3 4-এ 12। এটা শেষে কি বলেছে? কত টাকায় বিক্রয় করতে হবে, তার মানে এটার মান চেয়েছে, তার মানে 3/2 ইন্টু 45। ঠিক আছে, 3/2 ইকুয়াল টু 45। তার 2 দুগুণে 4, 15, 215, তাই না? 225 কেটে দিলাম। 3 5 15, 1, 3 দুগুণে 6 1 7, 675 টাকা। কত টাকা? 675 টাকা। শর্টকাট। 20% লস, 20% লাভ, তার মানে লাভ হলে 120, ক্ষতি হলে 80। অনুপাত কত? 2:3। যেহেতু বিক্রয় করতে হবে, এটা বিক্রয়, লাভেরটা বিক্রয়, এটাকে উপরে রাখতে হবে 3 অনুপাত 2 অনুপাত নিচে ইন্টু টাকা। 79। একটি দ্রব্যের চিহ্নিত মূল্য 500 টাকা। দ্রব্যটি বিক্রয় করা হয় পরপর দুটি ছাড়ে 20% এবং 10%, তবে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? লিখে দাও। 500 টাকাকে পরপর ছাড় দিয়ে দাও, একবার 20% মানে 80 টাকা বাই 100, 10% ছাড় মানে 90/100। বাস, এইটুকু ক্যালকুলেশন করো। দুটো শূন্য কাটলো, 1 2 1 2, 5 8 40, 4 9 36, 360 টাকা। এবার হচ্ছে 80 নম্বর। 80 নম্বরে কি বলেছে? বার্ষিক সরল সুদের হারে 1/4 বছরের মূলধন 41/40 গুণ হলে সুদের হার কত? আমাকে কি করতে হবে? পি হলো আসল টাকা, আর পার্সেন্ট চেয়েছে, আর বছর কত? 1/4। সুদে মূলে কত হয়েছে? 41/40, তার মানে পি। এটা হচ্ছে সুদ আসলে সূত্র। তাহলে এই পিটাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে পি আর বাই 4 ইকুয়াল টু 41p/40 মাইনাস পি। তাহলে এখানে পাবো কত? শুধু p/40। হ্যাঁ, 40p বিয়োগ করলে p/40, তাহলে PR/4 ইকুয়াল টু এটা, তাই না? এই যে এটা p/4, p/40। পি কেটে দাও, 4 10 40, আর ইকুয়াল টু 10%। আর ইকুয়াল টু কত? 10%। এবার হচ্ছে 81 নম্বর আর 82 নম্বর। 81 নম্বরটা দেখো চক্রবৃদ্ধি। দেখে অঙ্কটা ছোট মনে হচ্ছে, কিন্তু অঙ্ক বড়। অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে বার্ষিক 4% সুদের হারে 2 বছরে 10,000 টাকার সুদ কত হবে? দেখো কত টাকা? 10,000 টাকা। আমরা একটা সূত্র আছে, দেখো 1 প্লাস কত পার্সেন্ট? 4%, ইন্টু বলেছে অর্ধবার্ষিক। 2 বছরে অর্ধবার্ষিক হলে 1 বছরে কটা হবে? 6 মাস কটা হবে? 2টো হবে। 2 বছরে কটা হবে? 4টে হবে, তাই না? 2 বছরে 6 মাস করে কটা হবে? 4 বার। তাহলে 4 বার হলে 6 মাস লিখলাম, 12 লিখলাম, এটাকে বছর করে দিলাম, আর পাওয়ার লিখবো 4। ঠিক আছে, এখানে কি বেরোবে? সুদ আসল টোটাল বেরোবে, পরে আমি বিয়োগ করে দেবো এটা। ঠিক আছে, যদি বলে যে বার্ষিকে অর্ধবার্ষিক 1 বছরে, তাহলে 1 বছরে অর্ধবার্ষিক কটা হবে? 6 মাস, 2টো, পাওয়ার 2 হবে। যদি বলে 1.5 বছরে অর্ধবার্ষিক, তাহলে 6 মাস করে কটা হবে? 18 মাসে 3টে 6 মাস, পাওয়ার 3। কিন্তু ওই 6 মাসকে কী করতে হবে? বছর করতে হবে ভেতরে। এই যে দেখো ভেতরে বছর করে দিয়েছি, এবং তার পাওয়ার 4। ঠিক আছে, পাওয়ার 4। বা তুমি করতে পারো যে
4% যদি বলে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 4%, তাহলে বছরে অর্ধেক বছরে কত হবে? 1%, তাই না? তাহলে 1 + 1/50 এটাও লেখা যায়। অর্ধবার্ষিক 1 + 1/50, ঠিক আছে? তার মানে 51/50, 51/50। এই 51/50 এর পাওয়ার কত? 4, সেইভাবে লেখা যায়। বা এখানে আমি কি করব, এখানে ওইভাবে লেখা যাবে। দেখো 6 × 12, 4 × 25 = 100, তাহলে 25 × 50 উপরে 51, তাই না? 10,000 × 51/50 এর পাওয়ার হচ্ছে 4। এবার আমাকে কি করতে হবে? ইন্টু 51 × 51 × 51। এটা দেখে মনে হচ্ছে ছোট অঙ্ক, কিন্তু আদৌ কিন্তু ছোট অঙ্ক না। এই ক্যালকুলেশনটাই হচ্ছে সব থেকে বড়। 4টে শূন্যই কেটে দাও। 5 × 10, 2 × 4। এবার হচ্ছে এটা হচ্ছে 4টে গুণ করতে হবে, তাই না? 4টে গুণ করলাম, তো এখানে আমাকে এরকম 4 বার গুণ করতে হবে। 10.2, 10.2, দুটো হলো। এবার এখানেও 10.2, 10.2, 4টে গুণ করতে হবে, ঠিক আছে? 2 × 4, 2 0 2 0 0 0 2 0 1, এত, ঠিক আছে? পরে 4 ঘর পরে দশমিক, পরে 4 ঘর পরে দশমিক নিয়ে চলে আসবো, ঠিক আছে? এখানেও তো সেম এটাই। তাহলে এটাকে 2 বার আরও গুণ করতে হবে, এখানেও তাই বেরোবে। তাহলে এটাকে আবার গুণ করি, একটু গুণ করতে হবে। 4 × 4 = 16, 1 1, 4 × 4 = 16, 1 1, 4 × 4 হলো। এবার সবগুলো শূন্য বসবে, তাই না? তাহলে 5টা শূন্য বসবে, 1 2 3 4 5। আবার কি হবে? এই লাইনটাই রিপিট হবে। এই যে 4 দিয়ে গুণ হচ্ছে, তার মানে আমি লিখবো এখানে 6 1 6 1 4 রিপিট হচ্ছে। আবার শূন্য বসবে 5টা শূন্য বসলো। এবারে 1 দিয়ে গুণ করো। 4 × 4 0, 4 × 4 0 1, তাহলে 6 1 12, 2 1 3, ঠিক আছে? কত হবে? 14 4, হাতে 1 2 8 1 0। কয় ঘর পর দশমিক? 1 2 3 4। এইখানে আমাকে দশমিক নিতে হবে, কিন্তু আমার আসল ছিল কত? 10,000, তাই না? এখানে দেখো 824.32 বেশি আসছে, এই পর্যন্ত নিয়েছে, বেশি আসছে না? এখান থেকে বিয়োগ করো 824 এই যে এইটুকু, 10,000 থেকে এইটুকু বিয়োগ করো। এই যে এই 10,000 থেকে বলছি, এখান থেকে 10,000 বিয়োগ করো, এই পর্যন্ত নিয়েছে। 824.32 হচ্ছে উত্তর। একটু লম্বা, কিন্তু বের করতে হবে। 82 নম্বর বলেছে এ বি এবং সি একটি কাজ করে যথাক্রমে 16 দিন, 32 দিন এবং 48 দিনে। তারা একসঙ্গে কাজটি শুরু করে, কিন্তু শেষ হওয়ার 8 দিন আগে বি কাজটি ছেড়ে চলে যায়, এবং কাজটি শেষ হওয়ার 6 দিন আগে সি কাজটি ছেড়ে চলে যায়। সম্পূর্ণ কাজটি করতে মোট কত সময় লাগবে? সিম্পল ম্যাথ ধরে নিই সম্পূর্ণ কাজ x দিনে শেষ হয়, কিন্তু এ তো যাচ্ছে না, বি যাচ্ছে আর সি যাচ্ছে। এ 16 দিনই করে, এ কিন্তু কাজ শেষ হওয়ার 8 দিন আগে বি চলে যায়। তার মানে সম্পূর্ণ কাজ যদি x দিনে করে, তার থেকে 8 দিন কম করে কে? বি চলে যাচ্ছে, 8 দিন আগে চলে যাচ্ছে। তার মানে x দিন থেকে 8 দিন বিয়োগ করব। বিয়োগ করলে কত লিখব? 32 প্লাস x দিন থেকে 6 দিন বাদ বিয়োগ করব কত দিন? 48 দিন। এদের লসাগু কত? লসাগুটা বের করতে হবে। লসাগু হচ্ছে 96, ঠিক আছে? তাহলে 6x প্লাস 3x মাইনাস 24 প্লাস 2x মাইনাস 12 ইকুয়াল টু 96, ইকুয়াল টু ওখানে নিয়ে চলে গেলাম 96কে। এবার এখানে হচ্ছে কত? 8 3 11x মাইনাস কত? 36 ইকুয়াল টু 96। তাহলে 11x ইকুয়াল টু 36 যোগ করলে
113 132, তাহলে 11 ইকুয়াল টু 132 মানে 11 কে 11 11 দুগুণে 22, এক্স ইকুয়াল টু 12 দিন, তার মানে ওর সম্পূর্ণ কাজ 12 দিনে শেষ হবে। 83 নম্বর। 83 বলেছে দুটি পাইপ পৃথকভাবে একটি চৌবাচ্চা ভর্তি করে যথাক্রমে 15 ঘন্টা ও 12 ঘন্টায়। দুটি পাইপ কতখানি ভরে? 15 ঘন্টা আর 12 ঘন্টা। তাহলে দুটি পাইপ ভরে কতটা সেটা আগে বের করে নিই। ষাট, 4 15 60, 5, তাহলে 9/60 মানে 3/20, এত অংশ ভরে তারা দুইজনে। তৃতীয় একটি পাইপ ভর্তি চৌবাচ্চাটি খালি করে 4 ঘন্টায়। তৃতীয় পাইপ খালি করে 4 ঘন্টায়। তাহলে 3টি পাইপ যদি একসাথে চালাই তাহলে 3টি পাইপ দ্বারা 1 ঘন্টায় কতখানি খালি হবে সেটা বের করি। তাহলে খালি করে 4 ঘন্টায়। তৃতীয় একটি পাইপ ভর্তি চৌবাচ্চাটি খালি করে 4 ঘন্টায়, তাহলে ওই ভর্তি চৌবাচ্চা খালি করে দেয় 4 ঘন্টায়, আর দুইজনে ভরে অত ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কতখানি খালি করে সেটা বের করব। তাহলে এখান থেকে এইটা বিয়োগ করব, এই অংশটা, ঠিক আছে, এই অংশটা বিয়োগ করব। এটা সম্পূর্ণ তো খালি করছে, আরেকটা নল, তৃতীয় নলটা কি করছে? খোলার পরে 4 ঘন্টায় খালি করে দিচ্ছে। তাহলে ওই 4 ঘন্টা সম্পূর্ণ খালি করতে, তাহলে সেখান থেকে আমি যদি বাদ দিই 3/20, তার মানে 1 ঘন্টায় কতখানি খালি করছে সেটা আমি পেয়ে যাব। তাহলে 20, 5 - 3, তার মানে 1/10। 1 ঘন্টায় খালি করে কত ঘন্টায়? 1 ঘন্টায়। 1 ঘন্টায় খালি করে এত অংশ। এবার চলে আসি, যদি পাইপ 3টি পরপর যথাক্রমে সকাল 8টা, 9টা এবং 11টায় খোলা হয় তবে চৌবাচ্চাটি খালি হবে। সকাল 8টা, 9টা, 8টা আর 9টা, তাহলে 8টা থেকে 11টা, 8টা থেকে 3টি পাইপ এবার পরপর যথাক্রমে সকাল 8টা, 9টা এবং 11টায় খোলা হয়। তাহলে যদি প্রথম পাইপ প্রথম পাইপ 8টা থেকে 11টা পর্যন্ত, তাহলে কতখানি ভরে? প্রথম পাইপটা 1/15 অংশ ভরে, কিন্তু 8টা থেকে 11টা মানে 3 ঘন্টা, তার মানে সে ভরে 1/5। প্রথম পাইপটা 8টা থেকে 11টা পর্যন্ত খুলে রেখেছে, যে 3টি পরপর যথাক্রমে সকাল 8টা, 9টা এবং 11টায় খোলা হয়। তাহলে 8টায় যেটা খোলা হয়েছিল সেটা তো 11টা পর্যন্ত চললো, তাহলে সে কত ঘন্টা চললো? 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টায় কতখানি ভরে সে? 1/5। দ্বিতীয় পাইপটা কত? সে 12 ঘন্টায় ভরে, কিন্তু সে তার কয় ঘন্টা চলে? 9টা থেকে 11টা, 2 ঘন্টা চলে, তাহলে সে 2 ঘন্টায় কতখানি ভরে? 1/6। তাহলে এরা, তাই না, এরা ভরে কতখানি ওইটুক টাইমে? এরা ভরে কতখানি? 1/5 প্লাস 1/6, তাহলে 30, তাহলে 11/30, তাই না? 11/30 তারা ভরে, কিন্তু তৃতীয় পাইপ 11টায় খোলে, তাহলে এরা ভরছে এতটা আর 1 ঘন্টায় খালি হচ্ছে এতটা, তাই না? আর এরা ভরছে এতটা, তাহলে 1 ঘন্টায় খালি হচ্ছে এতটা। প্রথমের লাইনে দেখে যাও, 1 ঘন্টায় খালি হচ্ছে 1/10, আর এরা ভরছে এইটুকু। একজন 3 ঘন্টা চলছে, একজন 2 ঘন্টা চলছে, কিন্তু তারা ভরছে কতটুকু? এতটুকু। তাহলে কি করতে হবে? এই যে 11/30, তাহলে শেষে কি বলেছে এবার দেখো, তবে চৌবাচ্চাটি খালি হবে। চৌবাচ্চাটা খালি হতে কত টাইম লাগবে? তাহলে খালি হতে গেলে আমি কি করব? এই যে ভর্তি করছে আর এটা খালি করছে, এটাকে তুমি ভাগ করে দাও এটা দিয়ে। তাহলে 11/30/1/10 ভাগ করে দাও। ভাগ করে দিলে পাবো কত? 11 × 10/30। তাহলে 3/11/3 থাকলো। তাহলে তুমি 11/3কে মানে 3 দিয়ে 11কে ভাগ করলে 3 × 3 = 9, 2 থাকলো, 2/3 × 60 মিনিটে করে দাও, তার মানে 3 ঘন্টা 40 মিনিট। 3 ঘন্টা 40 মিনিট বোঝা গেল। 3 ঘন্টা 40 মিনিট। তো কখন খালি হবে? 8টা থেকে তো শুরু হয়েছিল, তাই না? 8টা থেকে শুরু হয়েছিল, তারপরে 3 ঘন্টা 40 মিনিট লেগেছে।
তার মানে 11টা বেজে 40 মিনিটে। কটা? 11টা 40 মিনিট। উত্তর 11টা 40 মিনিট, সকাল 11টা। 84 আর 85। 84, একটি গাড়ি 40 কিমি পার ঘন্টা বেগে কিছু দূরত্ব যেতে সময় লাগে 9 ঘন্টা। গাড়িটির সমদূরত্ব 60 কিমি পার ঘন্টা যেতে কত সময় লাগবে? দেখো ঐকিক নিয়মে 40 কিমি পার আওয়ারে যদি লাগে তার 9 ঘন্টা, তাহলে 1 কিমি পার আওয়ারে যদি যায় তাহলে বেশি সময় লাগবে, তার বেশি সময় হলে গুণ। আর যদি 60 কিমি পার আওয়ারে যায় তাহলে কম সময় লাগবে, তাই না? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 6 ঘন্টা। 6 ঘন্টা উত্তর। এবার হচ্ছে 85। একটি বোট কিছু দূরত্ব স্রোতের অনুকূলে অতিক্রম করে 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে সমদূরত্ব অতিক্রম করে 3.5 ঘন্টায়। স্রোতের গতিবেগ যদি 1.5 কিমি পার ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? তো ধরে নিই ডি দূরত্ব, এক্স হচ্ছে নৌকা, ওয়াই হচ্ছে স্রোত, আমরা সবসময় এটাই ধরি। অনুকূলে মানে যোগ করতে হবে গতিবেগ, কত সময় লাগছে? 3 ঘন্টা। আবার প্রতিকূলে তার মানে এক্স মাইনাস 1.5, এখানে ওয়াইয়ের মান দিয়ে দিয়েছে স্রোতের গতিবেগ 1.5, এখানে লাগছে কত? 3.5 ঘন্টা। ঠিক আছে, তো এই জায়গাটা আমরা ডি ইকুয়াল টু কত লিখব? 3x প্লাস 3 15 45। এখানে ডি ইকুয়াল টু লিখব কত? ইকুয়াল টু লিখব 3.5x মাইনাস হচ্ছে 5.25 লিখলাম। ঠিক আছে, তার মানে ডি ইকুয়াল টু এত, ডি ইকুয়াল টু এত, তার মানে 3x প্লাস 4.5 ইকুয়াল টু আমি এটা লিখতে পারি, এটা ইকুয়াল টু এটা। তাহলে 3.5x মাইনাস 5.25, এটাই পাশে আসলে 0.5x। দেখো 3x বিয়োগ করলে মাইনাস 0.5x ইকুয়াল টু এটা ওই পাশে গেলে মাইনাস 9.75। এটা ওইদিকে গেলে যোগ হয়ে, এর সাথে যোগ করলে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 9.75। এবার দেখো এখান থেকে যদি দশমিক উঠাই তাহলে এখানে একটা শূন্য বসাবো, আর এখান থেকে 100 নিয়ে আসবো এখানে, তাই না? এখানে 100 নিয়ে আসলে 500x হবে। এই একটা কেটে দাও, তার মানে এক্স ইকুয়াল টু 9.75/50। 5 10 50, 5 19 95, 5 5 25, এক ঘর পরে দশমিক বসিয়ে দাও, তাহলে এক্স ইকুয়াল টু 19.5। 19.5। আশা করি ভালো লেগেছে। পার্ট 1 এই পর্যন্ত শেষ করলাম, 71 থেকে 85 পর্যন্ত ম্যাথ। এরপরে 17 নম্বর সেট লিলারের প্র্যাকটিস সেট, এরপর থেকে 86 থেকে পার্ট 2তে শেষ করব। আর আমার ক্লাস যদি প্রথম করো তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে যদি ভালো লাগে। আশা করি ভালো লাগলে করবে, না লাগলে তবুও করবে। ঠিক আছে, আশা করি ভালো লাগবে। এবং আগেকার প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে, ওখানে অনেক সুন্দর সুন্দর ট্রিক্সের ম্যাথ কত অল্প সময়ে করা যায়, সেই পদ্ধতিগুলো কিভাবে, মানে শর্ট ট্রিক্সগুলো কীভাবে মনে রাখতে হয়, এবং বড় বড় অঙ্ক অল্প সময়ে কি করে করা যায়, সেই ট্রিক্সগুলো দেওয়া আছে। তাহলে আজকে এই পর্যন্তই। জয় হিন্দ।